আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমাদের এই ক্লাসটি মূলত যারা এইচএসসি পরীক্ষার্থী এখন যারা অ্যাসাইনমেন্ট করছে বা জমা দিচ্ছে তাদের জন্য করা। তো আশা করি তোমরা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো শুরু করা যাক, সময় নষ্ট করব না। প্রথমে আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কিছু বলবো যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে তোমরা অ্যান্সার করলে ফুল মার্কস পাবে সেটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমি অ্যাসাইনমেন্টের টুকটাক বিষয় যেগুলো রয়েছে, ভুলভ্রান্তি বা কিভাবে সর্বোচ্চ মার্কস পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি বলবো যে তোমরা অ্যাসাইনমেন্টের যে রুলসগুলো ফলো করবে, যেগুলো অবশ্যই করবে, যেহেতু আমাদের কাছেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আসছে এবং আমাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলো দেখতে হচ্ছে। তো কোথায় তোমরা ভুল করছো, কোথায় তোমরা ঠিকভাবে অ্যান্সার করছো সেগুলো নিয়েই আমি কথা বলবো। তো প্রথমেই আমি বলবো যে আমি প্রথম অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে বলতে চাচ্ছি যে তোমরা অ্যাসাইনমেন্ট হাতে পেয়ে তোমরা প্রথমেই যে কাজটি করবে যে অ্যাসাইনমেন্টটি খুব ভালোভাবে পড়বে, যে তোমাদেরকে কি অ্যান্সার করতে বলা হয়েছে নির্দিষ্ট করে সেটা আগে বুঝে নেবে কি অ্যান্সার করতে বলা হয়েছে। তারপরে সেই টপিকসটা বুঝে নিয়ে সেটা তোমরা অ্যান্সার করবে। অবশ্যই তোমাদের বইটা ফলো করবে এবং তোমরা যে টিচারের কাছে, কলেজে যে টিচার তোমাদেরকে পড়িয়েছেন, কলেজের টিচার, কোনো ব্যাচ বা কোনো ব্যক্তিগত উদ্যোগে যারা পড়িয়ে থাকেন তাদের কথা বলছি না, আমি বলছি তোমাদের কলেজে যারা তোমাদের টিচার ছিলেন তাদের কাছে যদি তোমরা পড়ে থাকো বা তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এবং বইটি ফলো করে তোমরা এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি করবে। এই কথাটি আমি কেন বললাম, কারণ হচ্ছে যারা তোমাদেরকে পড়ায় বা তোমরা কোচিং সেন্টার যাদের কাছে পড়ো তারা কিন্তু অ্যাসাইনমেন্টগুলো দেখছে না, দেখছে তোমাদেরকে যারা পড়িয়েছে, কলেজের টিচার যারা, লেকচারার যারা, প্রভাষক, তারা তোমাদেরকে পড়াচ্ছেন এবং তারাই এই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তারা দেখছেন, তারাই কিন্তু মার্কিং করছেন। এই জন্য তোমাদের উচিত হবে এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে, তোমরা যদি বেশি মার্কস পেতে যাও তাদের সহযোগিতা নেওয়া এবং তাদের কাছ থেকে জেনে নেওয়া, বুঝে নেওয়া এবং তোমাদের বইটি ফলো করে অ্যাসাইনমেন্টের অ্যান্সার করা। তো এটা হলো প্রথম। দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি যে প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা তো বললামই, আর তোমাদের যেই বিষয়, 3টি বিষয়ের উপর যে গ্রুপে আছো সেই গ্রুপের 3টি বিষয়ের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। 10টি করে, মোট 15 সপ্তাহ তোমাদেরকে 10টি করে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া হবে এবং এগুলা তোমাদের জমা দিতে হবে। এবং অ্যাসাইনমেন্টে যদি তোমাদের 4টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 4টা প্রশ্নের উপর তোমাদের 4 করে মার্কস থাকে, তোমরা তাহলে 4টা প্রশ্নে তোমার 4 মার্কস থাকলে তোমরা 16 মার্কসের ওপরে তোমাদের সেই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন হবে। আর যদি তোমাদের 5টি করে প্রশ্ন থাকে এবং 5টি প্রশ্নে যদি 4 করেই থাকে, যদি 5টি প্রশ্ন থাকে সেক্ষেত্রে 4 মার্কসের ওপর তোমাদের আসে 20 মার্কস। তো তোমাদের এখানে প্রথমে যদি ধরো 4টি প্রশ্ন আসলো এবং 4 মার্কস করে, সেই 4 মার্কসের উপরে তোমাদের আসে টোটাল 16 মার্কস। তো কেউ যদি 13 থেকে 16-র মধ্যে অ্যান্সার করতে পারো বা মার্কস পাও অ্যাসাইনমেন্টে, তো তাকে বলা হবে যে অতি উত্তম। তারপর 12 থেকে যারা 11-র মধ্যে মার্কস পাবে তাদেরকে বলা হবে যে উত্তম বলা হবে। আর যারা নাকি 8 থেকে 10-এর মধ্যে পাবে তাদেরকে বলা হবে বা মার্কস দেওয়া হবে এভাবে যে ভালো। আর যারা এর নিচে পাবে তাদেরকে বলতে হবে যে অগ্রগতি প্রয়োজন বা উন্নতি করা দরকার, আর উন্নতি দরকার। তো তোমাদের এভাবে মার্ক করা হবে। আর যেহেতু অ্যাসাইনমেন্টগুলো আমরা দেখছি, অ্যাসাইনমেন্টে কিভাবে মার্কস আমরা দিব সেটা তো তোমাদেরকে সেই বিষয়েই আমি বলছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মিস করে যেও না। আর যদি তোমরা এটা শেয়ার করতে পারো তাহলে সবাই উপকৃত হবে যারা পরীক্ষার্থী আছে। আমরা চাই না তোমরা মার্কস কম পাও, তোমাদের হাতের কাছে বই আছে, টিচার আছে, তোমরা খুব সহজেই এগুলোর সহযোগিতা নিয়ে খুব ভালো একটা অ্যান্সার করতে পারো, ভালো মার্কস নিতে পারো। তারপরে বলবো যে অ্যাসাইনমেন্টের
যে বিষয়টা সেটা তো তোমরা প্রথমেই বললাম যে মূল বিষয়টা কি জানতে চাওয়া হয়েছে সেটা তোমরা গুরুত্ব দিবে। এবং অ্যাসাইনমেন্টে তোমরা রুল করবে, দুই পাশে এক পাশে রুল করো 1 ইঞ্চি রেখে। যে স্কেল আছে আমাদের, যে স্টিলের একটা স্কেল ব্যবহার করি, সেই স্টিলের স্কেলটা ব্যবহার করে তোমরা বাম পাশে স্কেল করবে। স্টিলের যতটুকু জায়গা 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবে, কেউ তার থেকে কম রাখবে না, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। খাতায় বাম পাশে 1 ইঞ্চি জায়গা রেখে স্কেল করবে এবং উপরে 1 ইঞ্চি জায়গা রেখে স্কেল করবে। এবং এই স্কেল যে তোমরা টানবে সেটা কি দিয়ে টানবে? অবশ্যই তোমরা এটা পেন্সিল দিয়ে টানবে, ভালো পেন্সিল দিয়ে টানবে, কোনো কালার পেন্সিল ব্যবহার করবে না। আমি আবারও বলছি, কোনো রকম কোনো কালার পেন্সিল ব্যবহার করতে পারবে না। এবং তোমরা, আমার কাছে খাতা এসেছে, অনেকেই দেখলাম যে পিঙ্ক কালার বা গ্রিন কালার এই ধরনের কালারগুলো ব্যবহার করেছে। এগুলো করা যাবে না, এগুলো করলে কিন্তু টিচার বা আমরা বিরক্ত হই যে এই ধরনের কালার কেন ব্যবহার করেছো। তো এই কালারগুলো তোমরা ব্যবহার করবে না। কালো পেন্সিল দিয়ে, কালো কালির পেন্সিল দিয়ে তোমরা রুল করবে এবং তোমরা লেখাটা অবশ্যই তোমার কালো কালির হবে। এবং তোমরা যদি চাও যে অ্যান্সার করার আগে যে হেডিং একটা দিতে, যে যে বিষয়ের উপরে তোমরা অ্যান্সার করছো তার উপরে একটা হেডিং দিলাম, তখন তোমরা এটা পেন্সিল দিয়ে দাগ টেনে দিতে পারো, যা পেন্সিল দিয়েই বাকি কাজটা করতে পারো। তো তোমরা, আমি সাজেস্ট করব বা আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমরা পেন্সিল এবং কালো কালির কলমটাই ব্যবহার করবে। কালো কালির কলম দিয়ে লিখবে, আর যাই করো না কেন, আন্ডারলাইন করো বা স্কেল করো বা কোনো রকম পয়েন্ট করো, প্রবন্ধ আকারে লিখো বা ক খ এরকম করো, সে করে লিখো, সেগুলো পেন্সিল দিয়ে করবে। দরকার হয় একটু বোল্ড করে, একটু মোটা করে পেন্সিল দিয়ে 2-3 বার একটু দাগ দিয়ে সেটাকে বোল্ড করে তারপর লিখতে পারো। তো তোমরা কোনো রকমই কালার পেন্সিল ব্যবহার করবে না, আমি সতর্ক করে দিচ্ছি বারবার। আর অবশ্যই খাতার বাম পাশে তোমরা 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবে। 1 ইঞ্চি পরিমাণ জায়গা না রাখলে আমরা কোথায় মার্কস দিব, কোথায় তোমাদের লেখার উপর তো মার্কস দেওয়া যায় না, এটা তোমাদেরকে বুঝতে হবে। যেহেতু তোমরা কলেজের স্টুডেন্ট, এখন এই ধরনের কাজগুলো করা তোমাদের ঠিক হবে না। তারপর হচ্ছে যে অ্যাসাইনমেন্ট কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে, কোন টপিক, এটা তো প্রথমেই বলেছি, সেটা তোমাদেরকে নির্দিষ্ট করে বুঝতে হবে। আর যদি তোমাদের এখানে কোনো ধরনের কনফিউশন থাকে, তোমাদের টিচারের সাথে তোমরা শরণাপন্ন হও, অথবা আমার সাথে তোমরা যদি কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে জানাই দিব যে অ্যাসাইনমেন্ট কোন অধ্যায় থেকে কোত্থেকে কীভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তারপরে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান অর্জন করে নিবা, অর্থাৎ খুব ভালোভাবে তোমাদেরকে জেনে নিতে হবে যে অ্যাসাইনমেন্টে কীভাবে লিখতে হবে। তোমাদেরকে বলা আছে, আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া আছে, তোমাদের যে উদাহরণ দিতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তো উদাহরণটা তুমি বইটা পড়বে, খুব ভালোভাবে পড়বে, যে টপিক্সটা তোমাদের অ্যাসাইনমেন্টে আসছে সেই টপিক্সটা খুব ভালোভাবে পড়বে। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট, সেখানে কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যেই লেখা আছে অ্যাসাইনমেন্ট, একটা কলামে লেখা আছে অ্যাসাইনমেন্ট, ওইটাই লিখতে হবে তোমাদেরকে, ওই বিষয়ের উপরই লিখতে হবে। যেখানে শিখন ফল বা নির্দেশনা দেওয়া আছে ওগুলা জাস্ট শিখন ফল নির্দেশনা, ওগুলা না। তোমরা লিখবে হচ্ছে যেখানে অ্যাসাইনমেন্ট লেখা ঘরে যেই টপিক্সটা থাকে সেটার উপর ডিপেন্ড করে লিখবে, এবং বক্সে যেটা লেখা থাকে যে কি কি বিষয় লিখতে হবে সেটার উপরে তোমরা লিখবে। এখানে দেখো প্রথম অ্যাসাইনমেন্টটা সরকারি অর্থায়ন এবং যৌথ মূলধনী ব্যবসার অর্থায়নের সাদৃশ্য বৈদৃশ্য নিরূপণ, এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমরা যদি শিখন ফলের, এখানে আমি কিছু খাতা দেখছি, সেগুলো তো দেখা যাচ্ছে যে অর্থায়নের ধারণা, সে অ্যান্সার করেছে অর্থায়নের ধারণা। তো অর্থায়নের ধারণাটা চাওয়া হয় নাই, চাওয়া হয়েছে যে সরকারি, এবং এই যে অ্যাসাইনমেন্ট এখানে লিখাই আছে দ্বিতীয় কলামে, এটাই হবে তোমাদের অ্যাসাইনমেন্ট। এখানে শিখনফল মানে তোমরা হচ্ছে এই বিষয়বস্তুগুলো কী কী জানবে এটা থেকে সেটাই দেওয়া আছে। নির্দেশনা কিভাবে করতে হবে এটা দেওয়া আছে, কী কী জানবে। আর এই যে নির্দেশনা, যে এখানে দেখো তোমাদের সরকারি এবং যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের ধারণা, তোমরা এখানে লিখবে যে সরকারি এবং যৌথ
মূলধনী কোম্পানির সম্পর্কে সরকারি অর্থায়ন বা যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নটা কি এটা নিয়ে ব্যাখ্যা করবে এবং এখানে উদাহরণ দিবে যে সরকারি অর্থায়নে যে কোনো একটা খাত তুলে ধরবে। তোমরা এখানে যে কোনো খাত তুলে ধরতে পারো। এখন করোনার প্রেক্ষিতে করোনার কারণে গভর্নমেন্টের যে খাতগুলো তৈরি হচ্ছে, যেমন টিকার একটা খাত, টিকার জন্য গভর্নমেন্টের এখানে কিছু অর্থায়নের প্রয়োজন হচ্ছে, বাইরে থেকে গভর্নমেন্ট টিকা আনতেছে, এখানে অর্থায়নের দরকার হচ্ছে, এটা একটা। তারপরে ইনফ্রাস্ট্রাকচার, রোড এবং ব্রিজ, বিভিন্ন জায়গায় রোড ব্রিজ, এগুলো পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এগুলো সরকারের অর্থায়নে হচ্ছে। তারপর শিক্ষা খাত, এটা সরকারের অর্থায়নে হচ্ছে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি আছে, তো এগুলো হচ্ছে সরকারি অর্থায়ন। এবং এরকম তোমরা, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, তোমরা এইভাবে নিজেরা বুঝে এইগুলার উদাহরণ দিবে। যৌথ মূলধনী কারবার তোমরা জানো, যেগুলো ওই যে ব্যাংক ট্যাঙ্ক এগুলো আছে, এগুলো যৌথ মূলধনী, এগুলো এই ধরনের কিছু তোমরা এক্সাম্পল নিজেরা বুঝে দিবে। তারপরে এটার উপর ডিপেন্ড করে এভাবেই অ্যান্সার করবে। তারপরে এখানে উদাহরণ দিবে এবং ব্যাখ্যা দিয়ে দিবে। তোমার মোট কথা, তোমার টিচারকে তোমাকে বুঝাইতে হবে যে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমার টিচার যদি, যে তোমার খাতাটা দেখছে, সে যদি বুঝতে পারে যে স্টুডেন্ট এই বিষয়ে যথেষ্ট বুঝে গেছে, তাহলেই কিন্তু সে তোমাকে মার্কস দিবে। আর তুমি যদি কপি করো, যে আমি দেখতে পাচ্ছি যে কোথাও কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ভিডিও দেখছে, কেউ কেউ ব্যক্তিগত মানুষের কাছে, ব্যক্তিগত কারো কোনো ভাইয়া বা কোনো কোচিং সেন্টারে গিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। তো অনেকেই আমি দেখেছি যে ভুল কিছু তাদেরকে সাজেস্ট করেছে। তো এই ভুল ধারণাগুলো, মানে ভুল সাজেশনগুলো তারাও হয়তো ইচ্ছে করে নাই, তাদেরও এখানে জানার ভুল আছে, তাই তারা এইভাবে করেছে। তো আমি বলবো যে তোমরা সেখান থেকে সহায়তা নেও, অসুবিধা নেই, কিন্তু এগুলো ফলো করবে না, প্লিজ দয়া করে তোমরা এগুলো ফলো করবে না। তোমাদের টিচার এবং তোমাদের বই, এই দুইটাকে তোমরা ফলো করে তোমরা অ্যান্সার করবে, অবশ্যই ফুল মার্কস পাবে। তো তাদেরও জানার ঘাটতি, সেজন্য তারাও কিছু কিছু জায়গায় আমি দেখেছি ভুল কিছু তোমাদের সাজেস্ট করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা আমার বলার ছিল তা তো বলা হলোই। আর তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমরা যেহেতু বই ফলো করে অ্যাসাইনমেন্টটা লিখছো, এই কারণে তোমাদেরকে আগে যেমন একটা বিষয় ছিল যে বানান ভুল হলে মার্কস কাটা, আর বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এখন কিন্তু বানান ভুল হলে সেখানে মার্কস কাটার ব্যাপার চলে আসে। আমি চাইলে বা টিচাররা যারা খাতা দেখবে তারা চাইলে কিন্তু সেখানে মার্কস কাটতে পারবে। অবশ্যই তোমরা স্পেলিং ভুল করবে না, হাতের লেখা সুন্দর করবে, স্পষ্ট করবে। তোমাদেরকে আগের মতো ঘন্টা বেঁধে দেওয়া হয় নাই যে 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে লেখা কমপ্লিট করতে পারবে। তোমরা এখানে অনেক সময় পাচ্ছ, রাত দিন 24 ঘন্টাই তোমাদের হাতে, খুব সুন্দর করে লিখবে, কোথাও যেন কাটাকাটি ভুল টুল কিছু না হয়, আমি তোমাদেরকে বলছি। আর হচ্ছে, আর অপ্রাসঙ্গিক বিষয় তো আমি আগেও বলেছি যে অপ্রাসঙ্গিক কোনো বিষয়ই লেখা যাবে না। আমি এমনও খাতা দেখেছি অনেকে লিখছে যে সমাপ্ত, খাতার শেষে লেখা আছে সমাপ্ত, তো এটা লেখার কোনো দরকার নাই। আবার খাতার শুরুতে অনেকে লিখে রাখছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো লেখার দরকার নাই, কোনো কিছুই লেখা যাবে না খাতাতে, অ্যান্সার ছাড়া কিচ্ছু লেখা যাবে না, একটা দাগও দেওয়া যাবে না। তুমি বিসমিল্লাহ বলো, মনে মনে বলো, কিন্তু এগুলো লেখা যাবে না, বা সমাপ্তও বলা যাবে না, লেখা যাবে না। আর উদাহরণ তুমি নিজের মতো করে যে কোনো উদাহরণ দিতে পারো, উদাহরণ দিয়ে তুমি অ্যান্সারটা নিজের মতো করে ব্যাখ্যা করে অ্যান্সারটা করবে, কাউকে কপি করা লাগবে না। তোমার টিচার আছে, টিচারের সহযোগিতা নিবে, অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো এখানেই আমি শেষ করছি আমাদের আজকের বক্তব্য। আশা করি তোমরা ভালোভাবে এগুলো শুনবে এবং এগুলো মেনটেন করে অ্যাসাইনমেন্টগুলো অ্যান্সার করবে। এবং আমি বলছি, যেহেতু আমি ভিডিও আপলোড করেছি, আমার এই ভিডিও আমি আশা করি আমার কলেজের স্টুডেন্টরা দেখছো, তোমরা যদি এই ধরনের ভুলগুলো করো আমি তোমাদের মার্কস কেটে দিব, আগেই বলে নিচ্ছি। তো তোমরা খুব সাবধানে অ্যাসাইনমেন্টে অ্যান্সার করবে। তো আশা করি তোমাদের কথাগুলো গুরুত্ব সহকারে নিবে এবং এভাবে অ্যান্সার করবে। তো আজকে এখানেই রাখছি। নেক্সট অ্যাসাইনমেন্ট বা নেক্সট কোনো যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটা দেখার জন্য বা দেখতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর আমি চেষ্টা করব হাতে কলমে তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে তোমরা অ্যান্সার করবে, খাতাটা যতটা পরিচ্ছন্ন বা কিভাবে কি করা যায়। আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।